হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কালের ধারাবাহিকতা। মূলত জটিল বাক্যে, কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে বাক্যের এক অংশে একরকম টেন্স এবং অপর অংশে আরো একরকম টেন্স আমাদের কিন্তু বিধিবদ্ধভাবেই মেনে চলতে হয়। একটু অনুভাবে যদি বলি, মূলত কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ প্রধান বাক্যাংশ এবং নির্ভরশীল বাক্যাংশের মধ্যে টেন্সের কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার রয়েছে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এই টেন্সে হলে তোমার সাবঅর্ডিনেট ক্লজ তার নির্ধারিত টেন্সেই হতে হবে। তো সিকোয়েন্স অফ টেন্সের আজ আমাদের তৃতীয় পর্ব। চলো মূল আলোচনায় এসে আজকের পর্বে কি আছে সেটা জেনে নিই। সিকোয়েন্স অফ টেন্স অর্থাৎ টেন্সের ধারাবাহিকতা বা কালের ধারাবাহিকতা, আজ আমাদের পর্ব 3। তা আজ আমরা যেটা অনুসরণ করব, আজ আমরা যেটাকে ফলো করব বা করব, প্রেজেন্ট ফলোজ ফিউচার। প্রেজেন্ট অনুসরণ করে ভবিষ্যৎকে, অর্থাৎ ফিউচারকে। যদি প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, বাক্যের প্রধান বাক্যাংশ সেটা যদি ফিউচার টেন্সে থাকে, তো তাকে অনুসরণ করবে কোন টেন্স? না, প্রেজেন্ট টেন্স। ধরো ভবিষ্যতে তুমি দুটো কাজ করবে, তুমি আসার পর আমি যাব। এবার তুমিও ভবিষ্যতে আসবে, আমিও যাব ভবিষ্যতে। তো এখানে সাধারণভাবে আমার মনে হয় যে দুটো বাক্যাংশকেই তুমি আসার পর, মানে তুমি আসবে তারপর আমি যাব, দুটোকেই ফিউচার টেন্সেই আমরা লিখে দেব। ব্যাপারটা এমন হয় না। ব্যাপারটা এমন হয় যে এর মধ্যে যে প্রধান বাক্যাংশ সেটাকে তোমার ফিউচার টেন্সে রাখতে হবে, কিন্তু যেটা অপ্রধান বাক্যাংশ সেটাকে তোমার সোজা প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে হবে। একটা শুনতে অদ্ভুত লাগলেও যে ভবিষ্যতে ঘটবে, কিন্তু এটাকে তোমার প্রেজেন্ট টেন্সে আনতে হবে, এটা মনে রাখতে হবে। আর এটাই সিকোয়েন্স অফ টেন্স শেখার কারণ। কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন তোমরা জানো, যেগুলো দিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করি। কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেমন এগুলোকে মনে রাখবে, মূলত অ্যাডভার্ব ক্লজে এগুলোকে ব্যবহার করা হয়। তো অ্যাডভার্ব ক্লজ বললে আবার গুলিয়ে যেতে পারে, আমি সোজা কনজাংশন গুলোকে দিয়ে দিচ্ছি। যেমন when, as soon as, when মানে যখন, as soon as মানে যখনই, as মানে যেহেতু, after মানে পর, immediately after ঠিক তারপর, once মানে একদা ইত্যাদি। এই যে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো পেলে, এইগুলো কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে তোমাদের প্রয়োজন পড়বে, এবং এইগুলো দিয়ে যখন তোমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন তৈরি করবে, অপ্রধান বাক্য তৈরি করবে, তখন কিন্তু সেগুলো প্রেজেন্ট টেন্সে থাকবে, যদি তোমার প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজটা ফিউচার টেন্সে থাকে। এছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ শর্তযুক্ত বাক্য, যদি ইফ বা আনলেস দিয়ে তোমার শর্তযুক্ত বাক্যই তৈরি হয়, এগুলোর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম অনুসরণ করা হয়। তোমার মেইন ক্লজটা যদি ফিউচার টেন্সে থাকে, তবে ইফ এর সাথে যে অংশটা থাকবে, আনলেস এর সাথে যে অংশটা থাকবে, সেটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কিন্তু তোমার প্রেজেন্ট টেন্সে করতে হবে। ইফ, আনলেস ইত্যাদি কন্ডিশনাল সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার হয়, সেক্ষেত্রে তোমার সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্সে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা জানতে পারলাম, কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে এবং কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, যে ক্ষেত্রে এবং কোন ক্ষেত্রে সেগুলো তোমরা দেখে নিলে। যে ক্ষেত্রে আমাদের মেইন ক্লজ যেটা, সেটা ফিউচার টেন্সে থাকলে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা, সাবঅর্ডিনেটিং সেন্টেন্স যেটা বা পার্ট যেটা, যে অংশটুকু, সেটা তোমার প্রেজেন্টে থাকবে। ফিউচার প্রথমে, তারপর প্রেজেন্ট। এটা কিন্তু মনে রাখবে যে এটা কিন্তু অদল বদলও হতে পারে। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা প্রধান বাক্যাংশ বাক্যের দ্বিতীয় অংশেও থাকতে পারে। আমি যদিও প্রথম অংশে রেখেই সেটাকে দেখিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এবার, I shall help you after I come here. আমি এখানে আসার পর আমি তোমাকে সাহায্য করব। আমি এখানে আসার পর আমি তোমাকে সাহায্য করব। তো এখানে আমি আসবো, আমি তোমাকে সাহায্য করব, দুটো সেন্টেন্স রয়েছে। আমি আসার পর তোমাকে সাহায্য করব, তো আমি তোমাকে সাহায্য করব, I shall help you after I come here. After I shall come here যদি বলো, তখন কিন্তু ভুল হয়ে যাবে। After I come here এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা রয়েছে তোমার প্রেজেন্ট টেন্সে। আর এটা তোমার ফিউচার, এটা তোমার প্রেজেন্ট প্রিন্সিপাল ক্লজ, এবং এটা রয়েছে তোমার ফিউচার টেন্সে।
ক্লিয়ার? এরকম সবগুলো পাবে। এবং এখানে আমরা আফটার ব্যবহার করলাম। হি উইল টক টু ইউ, তিনি তোমার সাথে কথা বলবেন। as soon as he finishes his work, যখনই তিনি তার কাজ শেষ করবেন। তিনি তার কাজ শেষ করবেন, তিনি তোমার সাথে কথা বলবেন। দুটোই ফিউচারে আছে, কিন্তু আমরা এখানটায় একটাকে ফিউচারে, মূল বাক্যাংশ যেটা রয়েছে সেটাকে ফিউচারে, এবং অপ্রধান বা নির্ভরশীল বাক্যাংশ যেটা রয়েছে সেটাকে আমরা কিন্তু প্রেজেন্টে নিয়ে আসলাম। হি ফিনিশেস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে ইএস যোগ হলো। হি উইল টক টু ইউ, তোমার প্রিন্সিপাল ক্লজ। as soon as he finishes his work, যখনই তিনি তার কাজ শেষ করবেন, এটা তোমার প্রেজেন্টে আছে। তারপর সেন্টেন্সটা দেখো, হি উইল স্কল্ড ইউ, তিনি তোমাকে বকাবকি করবেন। প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন বাক্যাংশ, এতটুকু বোঝার জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হবে না। অ্যাজ মানে এখানে যেহেতু, অ্যাজ ইউ আর নট ডুইং ইউর ডিউটি, যেহেতু তুমি তোমার কর্তব্য পালন করছো না। অ্যাজ ইউ আর নট ডুইং ইউর ডিউটি, যেহেতু তুমি তোমার কর্তব্য পালন করছো না, তুমি তোমার কর্তব্য করছো না, সেজন্য তিনি তোমাকে বকবেন। হি উইল স্কল্ড ইউ, তোমার প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্যাংশ, কারোর উপর নির্ভর করে নেই, এতটুকু বললেই বোঝা যাচ্ছে। কিন্তু অ্যাজ ইউ আর নট ডুইং ইউর ডিউটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই অংশটাকে মনে রাখতে হবে, যেখানে অ্যাজ এর ব্যবহার রয়েছে, এবং এটা হয়ে গেল তোমার। নেক্সট সেন্টেন্সে দেখো, শি উইল টিচ ইউ অনলি ওয়েন, এখানে কিন্তু আমরা অনলি ওয়েন এর ব্যবহার পেলাম। তিনি বা সে তোমাকে পড়াবে, তিনি তোমাকে পড়াবেন। শি উইল টিচ ইউ অনলি ওয়েন শি ইজ ব্যাক হোম, শুধুমাত্র তখনই যখন তিনি বাড়িতে ফিরবেন। তিনি বাড়িতে ফিরলেই তোমাকে পড়াবেন। তো when she is back home, এখানে দেখো is এর ব্যবহার রয়েছে, অর্থাৎ প্রেজেন্টের ব্যবহার রয়েছে। এখানে উইল বি বা ওই জাতীয় কিছু কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, ফিউচারকে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ সাবঅর্ডিনেট পার্ট যেটা, সেটা তোমাকে কিন্তু প্রেজেন্টেই রাখতে হচ্ছে। যদিও সেন্স যেটা, এখানে যে দুটো বাক্যাংশ রয়েছে, দুটোই ফিউচারের সেন্স ক্লিয়ার করছে, দুটোই ভবিষ্যৎ সম্পর্কে বলছে, কিন্তু বাস্তবে আমরা মেইন ক্লজ যেটা, সেটাকে রাখছি ফিউচার টেন্সে, এবং সাবঅর্ডিনেট পার্ট যেটা, যেটা অপ্রধান বা নির্ভরশীল বাক্যাংশ, সেটাকে রাখছি আমরা প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্টের যে কোনো ভাগে একটা এটা হতে পারে। 5 নম্বরটা দেখো, দে উইল রেসপন্ড, তারা সাড়া দেবে, তারা উত্তর দেবে। দে উইল রেসপন্ড ইমিডিয়েটলি আফটার দে রিসিভ ইউর মেসেজ। ইমিডিয়েটলি আফটার দে রিসিভ ইউর মেসেজ, তোমার সংবাদ পাওয়ার ঠিক সাথে সাথে। এখানে আমরা ইমিডিয়েটলি আফটার এর ব্যবহার করলাম, এবং দে রিসিভ ইউর মেসেজ, দে রিসিভ, এখানে খেয়াল করে দেখো যে আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি। প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি সাবঅর্ডিনেট ক্লজে। এখানে যে মূল যে বাক্যাংশটা রয়েছে, দে উইল রেসপন্ড, তারা সাড়া দেবে, এটা কিন্তু তোমার ফিউচার টেন্সেই রয়েছে। দ্য সিকোয়েন্স অফ টেন্সে আমরা শিখলাম আজকে যে বিশেষ কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, যেগুলোর মধ্যে এক্সাম্পলে আমরা দেখলাম আফটার, অ্যাজ সুন অ্যাজ, অনলি ওয়েন বা শুধু ওয়েন, আফটার, ইমিডিয়েটলি আফটার, এগুলো। এবার আসছি আমরা কন্ডিশনাল সেন্টেন্সে। কন্ডিশনাল সেন্টেন্স মূলত ইফ দিয়ে শুরু হয়, মূলত আনলেসের ব্যবহার রয়েছে। যদি কন্ডিশনাল অর্থাৎ শর্তযুক্ত বাক্য, যদি এটা করো তবে ওটা হবে। তো এক্ষেত্রেও তোমার যে ইফের সাথে যে অংশটা থাকবে, বাক্যের যে অংশটা ইফের সাথে থাকবে, সেটা প্রেজেন্টে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের কিন্তু আরো ব্যাপক ব্যবহার রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। ইফের সাথে যেটা থাকবে, কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল 1, 2, 3 ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ করা হয়, এবং তাদের যে ব্যবহারের ধরন সে অনুযায়ী কিন্তু টেন্সেরও পরিবর্তন আসে, যে সেগুলো আমরা কন্ডিশনাল সেন্টেন্স ধরে আলোচনা করব। এখন সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে কিছুটা আলোচনা করছি। ইউ উইল সাফার, তুমি কষ্ট পাবে, তুমি কষ্ট ভোগ করবে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড নাও, যদি তুমি এখন কঠিন শ্রম না করো, যদি তুমি এখন কঠিন পরিশ্রম না করো। ইফ দিয়ে রয়েছে, দেখো ইফের সাথে তোমার যে অংশটা রয়েছে, এটা ইফ ইউ ডু নট, এটা তোমার প্রেজেন্টে রয়েছে, কিন্তু এর যে প্রিন্সিপাল ক্লজ ইউ উইল সাফার, তুমি কষ্ট ভোগ করবে, এটা কিন্তু তোমার ফিউচার টেন্সে রয়েছে। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সও প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচারে থাকে, তবে তোমার সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্টে থাকবে, এটা তোমার কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সটা দেখো, আই শ্যাল নট গো, আমি যাব না, আমি যাব না, এটা তোমার ফিউচার টেন্সে রয়েছে। আনলেস মানে যদি না, হি কামস, সে আসে, কামস,
হি কে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়েছে, এখানে আনলেস এর ব্যবহার হয়েছে, এবং এটা তোমার কন্ডিশনাল সেন্টেন্স। আই শ্যাল নট গো আনলেস হি উইল কাম, যদি সে না আসে এমন দিলেই ভুল হয়ে যাবে, আনলেস হি কামস। 7টা এক্সাম্পল দেখে 7টা এক্সাম্পল খুব ভালো করে স্টাডি করো, এবং তোমরা আজকের যে পর্ব সেটার মধ্যে তোমরা পেলে যে যদি প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্সে থাকে তবে তোমার সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্টে হবে। কোন ক্ষেত্রে? যখন দেখবে যে বিশেষ কিছু, মূলত অ্যাডভার্ব ক্লজ এবং কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে অবশ্যই দেখে নিও। টিল দেন, বাই, লাভ ইউ।